এসডিজি এর কত নং অনুচ্ছেদে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা আছে? সম্প্রতি আরব ইসলামিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যাতে আমরা বলে থাকি জাতিসংঘের তথ্য মতে গণহত্যার সংজ্ঞায় কতটি বিষয় উল্লেখ থাকে? প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমাদের সাপ্তাহিক আপডেট বুলেটিনের আজকে 13তম পর্ব। আমরা 12তম পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিসিএস এ আসার মতো, আগত বিসিএস যেটা ছিল 47তম বিসিএস এ, আপনারা কিন্তু যারা লাইভটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে প্রশ্ন কমন পেয়েছেন কিনা। আমরা যদি আমাদের এই সাপ্তাহিক আপডেট বুলেটিনের বিগত তথ্যগুলো দেই, সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের এই আপডেট তথ্যগুলো থেকে হুবহু 8টা প্রশ্ন কমন আপনারা পেয়েছেন। একেবারে হুবহু প্রশ্ন থেকে 8টা প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে কমন পড়েছে, পাশাপাশি 4টা প্রশ্ন সম্পূরক হিসেবে এসেছে। অর্থাৎ আমাদের এই আপডেট বুলেটিন যারা শুধুমাত্র দেখেছে তাদের মধ্যে 8 এবং 4 12টা প্রশ্ন তারা কমন পেয়েছে শুধু আপডেট বুলেটিন দেখে সাধারণ জ্ঞান থেকে। এটা কিন্তু কোনো অংশে কম নয়। সুতরাং আপডেট বুলেটিনের জন্য আগামী 49তম বিসিএস, প্রাইমারি, এনটিআরসি প্রত্যেকটার জন্য এই যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে চোখ বন্ধ করে থাকতে পারেন যে কমন পাবেন। এটা অস্বীকার করার কোনো জন্য নেই। আপনারা গত আপডেটটা দেখলেই বুঝতে পারবেন যে কমন পেয়েছেন কিনা যারা বিসিএস দিয়েছেন প্রশ্নগুলো থেকে। এনিওয়ে, আজকে মূলত আমরা 13 নম্বর পর্ব নিয়ে এসেছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আপনাদের সামনে 49তম বিসিএস রয়েছে, স্পেশাল বিসিএস, সেখানেও এখান থেকে কমন পড়বে। আমি এটা বলেই দিতে পারি। আপনারা যারা বিগত 1 মাসের তথ্যগুলো একটু দেখেন, আমাদের সাপ্তাহিক যে বুলেটিনগুলো আছে তার পাশাপাশি আগামী যে 15 দিন দুটা হচ্ছে, এই তথ্যগুলো যদি দেখেন একটু দেখবেন সাম্প্রতিক থেকে অ্যাটলিস্ট 2, 3, 4, 5টা 7টা পেয়ে যেতে পারেন। অ্যারাউন্ড আপনি 5-7টা তো পাবেনই, এটা নিশ্চিত থাকতে পারেন। ওকে, সো মাত্র কয়েক মিনিটে একটা লাইভ হয়, কয়েক মিনিটের একটা ভিডিও, সেটা যদি মনোযোগ দিয়ে দেখেন, ওখান থেকে যে তথ্যগুলো দেওয়া হয় আলাদা করে সেগুলো যদি লিখে নেন, দেখবেন সাম্প্রতিক আর কিছু পড়া লাগবে না। সো কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা সবাই কেমন আছেন অফকোর্স জানাবেন। আর এই লাইভ দেখে ঠিক কতটা উপকার পাচ্ছেন এটাও অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা তাহলে আপডেট বুলেটিনের 13 নম্বর পর্বের আজকে প্রথম প্রশ্ন যেটা নিয়েছি, খুবই 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 গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন সূচক থেকে প্রশ্ন আসে, অর্থনৈতিক সমীক্ষা থেকে অলরেডি প্রশ্ন চলে আসছে আপনাদের পরীক্ষায় 47 বিসিএস এ। তার মানে বোঝা যাচ্ছে বিসিএস এর জন্য তো গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলো তো আসার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার খাদ্যের পরীক্ষা আছে, এই তথ্যগুলো পড়ে যেতে পারেন, দেখবেন 2-1টা কমন পড়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ ইনস্ট্যান্ট পড়ে গেলেও কমন পাওয়া যায়। মানব উন্নয়ন সূচক 2025 অনুযায়ী বা তথ্য মতে, এটা কিন্তু 25 সাল তথ্য বলা হয়, বাট 23 সালে তথ্য এটাকে 25-এ আপডেট করা হয়। বাংলাদেশের অবস্থান কততম, মানুষের উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম, এটা মূলত চাওয়া হয়েছে আপনাদের এখানে। দেখি কমেন্ট করেন কততম হতে পারে, আপনারা সবাই বলেন দেখি। এটাকে মূলত এক কথায় বলা হয় এইচডিআই সূচক। ঠিক আছে, এইচডিআই সূচক, এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাকে বলা হয়ে থাকে, এইচডিআই। এই সূচকে বাংলাদেশের অবস্থান কততম এইটা আসে। বাংলাদেশের অবস্থানের সাথে সাথে বাংলাদেশের রেটিং পয়েন্টটা কত এটাও যদি আপনারা জানেন, এটাও আপনাদের জন্য পরীক্ষা আসতে পারে। কারণ আমরা দেখলাম বর্তমান বিসিএস এ যেটা করতেছে, বিসিএস শুধুমাত্র না অন্যান্য পরীক্ষাগুলোতে যেটা করতেছে, গভীর থেকে প্রশ্ন করে। যেহেতু গভীর থেকে প্রশ্ন করে, সুতরাং প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 0.685 এটা হচ্ছে রেটিং, এইচডিআই রেটিং। বাংলাদেশের অবস্থান হচ্ছে এটা বর্তমান পয়েন্ট রেটিং এর ক্ষেত্রে যদি আমরা ধরি, কিন্তু অবস্থানের দিক থেকে তো একটা অবস্থান অফ কোর্স আছে। সো এটা কততম, এটা হচ্ছে 130তম, তাই না? কততম, 130তম। তাহলে প্রথম এবং শেষ কোন কোন দেশ দুটো আমরা একটু দেখার চেষ্টা করব উত্তরে গিয়ে। 130তম বাংলাদেশের বর্তমান অবস্থান, প্রথম অবস্থান আছে আইসল্যান্ড, শেষ অবস্থানে হচ্ছে দক্ষিণ সুদান। কে আছে? এখন পর্যন্ত বলা হচ্ছে যে 2025 তথ্য অনুযায়ী শেষ অবস্থান আছে দক্ষিণ সুদান। আর বাংলাদেশের এইচডিআই পয়েন্ট যদি আমরা ধরি 0.685, তাই না? রেটিং পয়েন্ট যদি আমরা ধরি, এইচডিআই রেটিং পয়েন্ট। দেখেন এইখান থেকে এই যে সম্পর্ক প্রশ্ন গত আপনাদের পত্রিকার পাতা থেকে পড়িয়েছি, গত যে 12তমতে, সেখানে আমি বলে দিয়েছিলাম যে জুলাই অভ্যুত্থান দিবস, জুলাই গণহত্যা দিবস কত তারিখে চলে এসেছে, 16 জুলাই। হ্যাঁ, তার পাশ থেকে তার আগের ক্লাসে আমি পড়িয়েছি ডক্টর ইউনূস কত সালে শপথ গ্রহণ করেছে, কত তারিখে, সেটাও কিন্তু চলে এসেছে আপনাদের। অর্থাৎ যা সম্পর্ক হিসেবে দেয় সেটা থেকেও চলে আসতেছে অলরেডি প্রশ্ন। সম্পর্ক হিসেবে এই যে রেটিং পয়েন্টটা দিয়েছি বিসিএস এ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি শেষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান, প্রথম দেশ হিসেবে আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান 130তম। 5টা প্রশ্ন।
ঝাঁঝরা মুখস্থ করে ফেলবেন। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে আছি, ফাও এর সদস্য দেশ কতটি? ফাও এর পুনরূপ যদি আমরা দেখি, ফাও এর পুনরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট, তাই না? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্ট। এটার বর্তমান সদস্য দেশ কতটি? এটা। আর এটা যদি আমরা ধরি যে ফাও বলতে ফুড জাতীয়, খাদ্য জাতীয় যা কিছু হোক সবকিছুর সদর দপ্তর হচ্ছে কোথায় বলেন তো? সবকিছুর সদর দপ্তর হচ্ছে ইতালি, রোমে। কোথায়? রোম, ইতালি হচ্ছে সদর দপ্তর। আরো একটা প্রশ্ন আপনাদের পরীক্ষা আসতে পারে, ফুড বা ফাও এর বাংলাদেশ কততম সদস্য? বাংলাদেশ কত সালে ফাও এর সদস্যপদ পায়? বাংলাদেশ ফাও সদস্যপদ পায় 1973 সালে। কথা হচ্ছে তাহলে বর্তমান সদস্য দেশ কতটি, তাই না? বর্তমান সদস্য দেশ কতটি? ফাও এর বর্তমান সদস্য দেশ আমরা যদি দেখি 197টি ধরা হয়ে থাকে। 197টি দেশের মধ্যে দেশ হচ্ছে 195, আর পর্যবেক্ষক হিসেবে বা যদি আমরা বলে থাকি অন্যান্য দেশ হিসেবে যেটা বলে থাকে পর্যবেক্ষক হিসেবে আছে 2টি দেশ। মোট 197টি দেশের কথা বলা আছে ফাও বা ফুড এর কথা। দেশ হিসেবে 195 আর দুটো হচ্ছে আলাদা পর্যবেক্ষক হিসেবে তারা মূলত রেখেছে। এই দুটো মিলে 197টি ফাও এর সদস্য দেশ বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে দেখেন আর কিন্তু কিছু বাকি থাকলো না, তাই না? এই যে এইখান থেকে ফুড থেকে ফাও থেকে বাংলাদেশ আসলো, সদস্য দেশ আসলো, কোন দেশের সদর দপ্তর এটা আসলো, ফাও এর পুনরূপও আসলো। তাহলে বাকি থাকলো কি বলেন তো? আমরা কিন্তু একটা প্রশ্ন পড়তে গেলে যেটা ভুল করি সবসময় সচরাচর, আমাদের ভুলটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে আমরা প্রশ্নটা পূর্ণাঙ্গ পড়ি না, ঠিক আছে? ওই প্রশ্নটার পূর্ণাঙ্গ তথ্যগুলো আমরা পড়ি না। পূর্ণাঙ্গ তথ্য না পড়ার কারণে অনেক সময় প্রশ্ন ওখান থেকে আসে, জানা প্রশ্নটা আমরা ভুল করে আসি। সো আমার তো নিয়মে হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন পড়ালে তার সাথে 2-3টা অফকোর্স একটা সম্পর্ক প্রশ্ন হিসেবে দিব। এটা থাকবেই প্রত্যেকটা লাইভের মধ্যে। আপনারা এইগুলোকে গুরুত্ব সহিত দেখার চেষ্টা করবেন, তাহলে দুটো মিলে ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করি। তাহলে এটা আমাদের দেখেন ফুড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট সদর দপ্তর রোম, ইতালি। বাংলাদেশ কত সালে সদস্য হয়? 1973 সালে। এবং বর্তমান সদস্য দেশ কতটি? 197টি। যে উত্তর এখানে চলে এসেছে। 3 নম্বর প্রশ্ন আসি, সম্প্রতি আরব ইসলামিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো আমরা বলে থাকি ওআইসি, তাই না? ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক অর্গানাইজেশন, যেটা আমরা বলে থাকি ওআইসি কোঅপারেশন বা কান্ট্রিজ। এটা একেবারে জরুরিভাবে ডাকা হয়েছিল শুধুমাত্র গাজায় যে সকল গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের জন্য সম্প্রতি এই আরব ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা কোথায় অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়, বা দুহায় অনুষ্ঠিত হয়। এটা দুহা, কাতারে অনুষ্ঠিত হয়। কিন্তু কথা হচ্ছে অনুষ্ঠিত হয় কোথায় এটা না হয় জানলাম, কত তারিখে হয় এটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? কত তারিখে হয় এটা অনেক বেশি পরীক্ষা আসে। দেখি আপনারা বলেন যে কত তারিখে হয় এটা। তারিখ যেহেতু বেশ কয়েকবার আসছে আমরা জানি, দেখি যে আপনারা উত্তর করতে পারেন কিনা। কত তারিখে হয় এটা? 1-2 জন কমেন্ট করেন কত তারিখে হয়। আচ্ছা, না পারলে আমি বলে দিচ্ছি 15ই সেপ্টেম্বর। কত? 15ই সেপ্টেম্বর 2025। 15 সেপ্টেম্বর 2025 এই ইসলামিক অর্গানাইজেশন বা ইসলামিক কান্ট্রি, যে আরব ইসলামিক কান্ট্রি এগুলো আছে, এগুলোর একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মূলত তারা সিদ্ধান্ত নেয় যে গাজার উপর যে গণহত্যা চলছে সাম্প্রতিক সময়, এই গণহত্যা থেকে কিভাবে গাজাকে রক্ষা করা যায়। পাশাপাশি ইসলামিক দেশের মধ্যে হঠাৎ করে কাতারে আক্রমণ করে বসলো, কাতারে ঘাঁটিতে আক্রমণ করে বসলো। এটাও একটা কি সার্বভৌমত্বের হানি বলা হচ্ছে। এই সার্বভৌমত্বের হানিটা থেকে ইসলামিক কান্ট্রিগুলোকে একত্র হওয়ার জন্য এটা মূলত করেছে। পাশাপাশি এটাও আপনারা মনে রাখবেন, সম্প্রতি কিন্তু সৌদি আরব পাকিস্তানের সাথেও একটা জোট করেছে। এটাও কিন্তু একটা বড় বিশাল একটা কারণ হয়ে যাচ্ছে ইসলামিক কান্ট্রিগুলোর জন্য। এই জন্য দেখেন তাড়াহুড়ো কিন্তু ফিলিস্তিনকে সেই ইউরোপ কান্ট্রিগুলো দেখেন স্বীকৃতি দিচ্ছে। কারণটা কি জানেন? এখানে একটা আন্তঃসম্পর্কীয় ব্যাপার আছে। এই আরব কান্ট্রিগুলো যখনই বৈঠক করেছে, তাদের একটা মিউচুয়ালে এসেছে, তখন আরব কান্ট্রির ম্যাক্সিমামের উপরে নির্ভরশীল ইউরোপ কান্ট্রিগুলো। কারণ তেল, গ্যাস, অকটেন থেকে শুরু করে বেশ কিছু ব্যাপার আরব কান্ট্রি থেকে তাদেরকে নিতে হয়। তো আরবরা যদি এখানে তারা খেপে যায়, তারা এই চিন্তা করেছে টাকা পয়সার দিক থেকেও আরবরা অনেক বেশি উন্নত বা ধনী। যদি কখনো আরবরা খেপে যায় তাহলে তাদের অবস্থা কি হতে পারে? যেহেতু আরবরা গাজা ইস্যু, ফিলিস্তিন ইস্যু নিয়েই বৈঠক করেছে, এই জন্য দেখেন জাতিসংঘের সম্মেলনে মোটামুটি ভাবে এক ধারসে সবগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এখন শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলেই কিন্তু ফিলিস্তিন মোটামুটি স্বীকৃতির একটা পাওয়া যাবে, স্বাধীন দেশ হিসেবে তারা
কাউন্টিং এ আসবে। এখন পর্যন্ত পর্যবেক্ষক দেশ হিসেবে আছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কবে? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ পাবে কবে? এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। ঠিক আছে, নিম্ন উন্নয়নশীল দেশ যেগুলো বলা থাকে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ হচ্ছে এলডিসি। এটা বাংলাদেশ কবে উত্তরণ হবে? আমি উত্তরের সাথে সাথে আরো কয়েকটা উত্তর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ এই এলডিসি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে কি হবে? লিস্ট ডেভেলপ কান্ট্রিজ থেকে কি হবে? উন্নত হবে, হবে মানে মধ্যমায় দেশে পরিণত হবে। সো এই লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর মধ্যে আমাদের বাংলাদেশ উত্তরণ হবে। বাংলাদেশের সাথে আরো দুটো দেশ উত্তরণ হবে। বাংলাদেশের সাথে আরো দুটো দেশ হবে, একটা হচ্ছে তোমার নেপাল আর একটা লাওস। নেপাল এবং লাওস। লাওস হচ্ছে তোমার আসিয়ানভুক্ত কান্ট্রি, আর নেপাল হচ্ছে কি বলেন তো? নেপাল হচ্ছে সার্কভুক্ত কান্ট্রি। সো লাওস এবং নেপাল এই দুটো দেশ বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণ হবে। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে বর্তমান এলডিসি ভুক্ত দেশ কতটি? দেখি আপনাদের এটা বাড়ির কাজ। ঠিক আছে, আপনাদের এটা বাড়ির কাজ। বর্তমান এলডিসি ভুক্ত দেশ কতটি এটা আপনাদের কাজ থাকবে। এটার উত্তর আপনারা ইউটিউবে অবশ্যই করবেন। যারা যারা আমার লাইভটা দেখতেছেন অফকোর্স আপনাদের এটা কাজ থাকবে বাড়ির। বর্তমান পৃথিবীতে এলডিসি ভুক্ত দেশ কতটি? আপনারা কিন্তু গত লাইভটাও দেখেছেন, অনেকে কিন্তু উত্তর করেন নাই। আমার লাইভ যারা দেখবেন অফকোর্স আপনারা চিন্তা করবেন লাইভের মধ্যে সব মুখস্থ করে ফেলাবো। ঠিক আছে, যারা এই ভিডিওগুলো দেখবেন তারা ভিডিওতে সব মুখস্থ করে ফেলবেন, বাইরে আর কোনোদিন পড়তে হবে না, অর্থাৎ মাথায় ধরে যাবে আর কখনো পড়তে হবে না। এভাবে ঠিক আমি পড়িয়ে থাকি আপনাদেরকে। সো আপনারা যারা ইউটিউবে দেখবেন অফকোর্স যে বাড়ির কাজ দেবো অবশ্যই এবং অবশ্যই কমেন্ট করবেন। এবং এই যে কমেন্ট করা বা এই যে আপনাদের বাড়ির কাজ দেওয়া এই ব্যাপারটা আপনাদের কেমন লাগে? ঠিক আছে, কেমন লাগে বা কেমন মনে হয় একটা একটা করে যে সম্পর্ক প্রশ্ন রেখে দেই, এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। অর্থাৎ এই কাজটা আমি কেন রাখি জানেন? যখন আপনি এলডিসি থেকে পড়বেন, পড়ার পরে এই এটা মাথায় ধরে যাবে, তখন আপনি অফকোর্স সার্চ করবেন, নেটে সার্চ করবেন। সার্চ করতে গেলে দেখা যায় একটা প্রশ্ন সাথে 4-5টা প্রশ্ন চোখের সামনে এসে যায়, সেটাও মুখস্থ করে ফেলবেন। এতে করে আপনি রিচ হচ্ছেন। এই জন্য 1-2 প্রশ্ন করে আপনাদের বাড়ি কাজ দেই, যাতে করে বাড়ির কাজের মধ্যে সাথে সাথে আপনাদের পড়াটাও মোটামুটি ভাবে হয়ে যায়। ঠিক আছে, এটা কেমন লাগে একটু জানাবেন, এই সিস্টেমটা কেমন লাগে জানাবেন। জাতিসংঘের তথ্য মতে গণহত্যার সংজ্ঞায় কতটি বিষয় উল্লেখ থাকে? গণহত্যা যে হয় এই গণহত্যার সংজ্ঞাতে কোন কোন উপায়ে বা কোন কোন সংজ্ঞাগুলো থাকে বা কতটি বিষয় উল্লেখ থাকে আমরা একটু দেখব। জাতিসংঘের তথ্য মতে 5টা তথ্য থাকে। কয়টা? 5টা তথ্য থাকে। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে প্রথমত হত্যা, শারীরিক এবং মানসিক ক্ষতি, 2 নম্বর জন্ম প্রতিরোধক, 3 নম্বর জনগোষ্ঠী ধ্বংস, 4 নম্বর শিশুদের জোরপূর্বক স্থানান্তর, 5 নম্বর। অর্থাৎ গণহত্যার সংজ্ঞায় এই 5টা ব্যাপার থাকে জাতিসংঘের সনদের মতে বা জাতিসংঘের তথ্য মতে। যেহেতু সম্প্রতি বিশ্লেষণধর্মী প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতেছে, সুতরাং বোঝা যাচ্ছে বিশ্লেষণধর্মী কোশ্চেনগুলো দিতে পারে। এই জন্য এগুলো গভীর থেকে একটু পড়ার চেষ্টা করবেন। আমি গভীরেরও কিছু প্রশ্ন নিয়েছি আপনাদের জন্য, সবার জন্য। তাহলে এখানে 5টা, এটা থেকে আর তেমন কিছু পড়ার মতো নাই। ব্যাংকার্স টু দ্য পোর গ্রন্থটির লেখক কে? ব্যাংকার্স টু দ্য পোর সবাই কম বেশি পড়ি, তাই না? পড়তে হয় সম্প্রতি সময়ের জন্য, এটা গুরুত্বপূর্ণ। কত পরীক্ষায় চলে এসে ডক্টর ইউনূস কত সালে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা কত তারিখে শপথ গ্রহণ করে, সে এইখানেই কিন্তু ব্যাংকার্স টু দ্য পোর চলে আসে সচরাচর। তাহলে ব্যাংকার্স টু দ্য পোর গ্রন্থের লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন কথা হচ্ছে শুধু তার এগুলোই শুধুমাত্র এটাই শুধু বই? তার কিন্তু অনেকগুলো বই আছে। ঠিক আছে, অনেকগুলো বই আছে। এর মধ্যে যদি আমরা ধরি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, তাই না? খুবই একটা কি বলা হয় বর্তমান বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। এটা হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বকে তিনি বলেছে এটা। এর পাশাপাশি আরো একটা বই আছে, থ্রি ফার্মার্স অফ জুবরা, তাই না? 3 ফার্মার্স অফ জোবরা গ্রামের 3 জন ফার্মাকে বা কৃষককে নিয়ে তিনি এটা লিখেছেন, 3 ফার্মার্স অফ জোবরা। পাশাপাশি তার আরেকটা গুরুত্বপূর্ণ বই এটা আছে, প্রশ্ন আসে, তার আত্মজীবনীমূলক বইয়ের নাম কি? ঠিক আছে, তার আত্মজীবনীমূলক বইয়ের নাম কি? এটা সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। কি এটা?
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে তার আত্মজীবনীমূলক বই। আমরা চাইলে আরো বেশ তথ্য দিতে পারবো, আসলে এত তথ্য দেওয়ার সময় নেই, আমরা সম্পর্ক প্রশ্ন দুই একটা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো এই বইটার নাম হচ্ছে দ্য ব্যাংকার্স টু দ্য পোর, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পাশাপাশি আর একটা নেবেন 3-0 থিওরি কে দিয়েছেন, তাই না? 3-0 থিওরি, TS বা 3-0 থিওরি আমরা যেটা পারি, 3-0 থিওরি কে দিয়েছেন? 3-0 ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও দিয়েছেন। 3-0 থিওরি যেটা আছে, জিরো পভার্টি, জিরো তোমার আমরা যদি বলি আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন থেকে তিনটা প্রশ্ন আপনাদের 3-0 হিসেবে ধরা হয়ে থাকে। এই 3-0 থিওরিও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বোর্ডটা ভরিয়ে দেওয়া যায়, কিন্তু সময় কম, আমরা যতটুকু পারি এতটুকু দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আমরা আসি পরের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জানলামে, SDG এর কত নং অনুচ্ছেদে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা আছে? SDG আমরা সবাই জানি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, তাই না? SDG মানে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা বলা আছে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? এটা মূলত আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ডেভেলপমেন্ট গোলস যেটা আমরা বলে থাকি GOALS, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি SDGs। এই SDG মূলত 2015 সাল থেকে 2030 সালের জন্য কত বছর? 15 বছরের জন্য এটা করা হয়েছে। এর আগে আমাদের কি ছিল? এর আগে কিন্তু আমাদের ছিল কোনটা বলেন তো? MDG ছিল। MDG হচ্ছে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এখানে মূলত লক্ষ্যমাত্রা ছিল 8টি, আর SDG লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এই লক্ষ্যমাত্রা 17টির মধ্যে কোন মানে কোথায় কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচারের কথা বলা আছে এটা বলেছে। তাহলে SDGর কিন্তু এগুলো, এই যেগুলো আপনাদের এখানে সম্পর্ক হিসেবে দিলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো আপনাকে মুখস্থ করতে হবে বা মুখস্থ করলে আপনাদের মনে হয় উপকার হবে। সো এইখানে বলা হচ্ছে যে কত নম্বর অনুযায়ী বলা আছে যে বাংলাদেশের কথা, ন্যায় বিচারের কথা বলা আছে SDGর। সো আমরা ওখানে যদি দেখি যে 16 নম্বর অনুচ্ছেদ বলা আছে, তাই না? এটা আমরা কম বেশি সবাই জানবো। 16 নম্বর অনুচ্ছেদ কত? 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর উত্তর হচ্ছে কথা হচ্ছে আরো 1, 2, 3 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে সুন্দর করে কিন্তু মনে রাখা যায়। 1, 2, 3, 4 অনুচ্ছেদ একবার ধারাবাহিক হবে। প্রথমে কি? দারিদ্র্যের কথা বলা আছে। প্রথমে কি? দারিদ্র্য মুক্তের কথা বলা আছে। দারিদ্র্যের সাথে সাথে কিসের সম্পর্ক? খিদার সম্পর্ক আছে। খিদা লাগা, ক্ষুধার সম্পর্ক আছে। ক্ষুধার সাথে কিসের সম্পর্ক? আমার যদি ক্ষুধা লাগে আমার কোনো কিছুই ভালো লাগবে না, না শিক্ষা গ্রহণ, না স্যানিটেশন, তাই না, না স্বাস্থ্য। যদি খিদা লাগে, শরীরে ক্ষুধা থাকলে কি থাকবে না? শিক্ষা গ্রহণ করার ইচ্ছা থাকবে না। সো শিক্ষার কথা বলা আছে 3 নম্বর অনুচ্ছেদে। এবং 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে শিক্ষা যদি গ্রহণ না করি, খাবার যদি ঠিক মতো না খাই, তাহলে আমার স্বাস্থ্যও ঠিক থাকবে না, তাই না? স্বাস্থ্যের কথা বলা আছে 4 নম্বর অনুচ্ছেদে। তাহলে দারিদ্র, ক্ষুধা, শিক্ষা, স্বাস্থ্য 1, 2, 3, 4 এই অনুচ্ছেদগুলোতে বলা আছে। এরকম করে 17টা অনুচ্ছেদের কথায় বলা আছে। তো আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু দেওয়া যায় আর কি, 4, 5টা বা 7টার মতো প্রশ্ন দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। এখান থেকে সচরাচর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এখানে দেখেন, হিসাব করে দেখেন, বেশ কিছু প্রশ্ন আপনার উত্তর কিন্তু পেয়ে গেছেন। অর্থাৎ যেই কটা বলে দিলাম এই কয়টা থেকে যদি পড়েন আশা করি অনেকগুলো কমেন্ট পেয়ে যাবেন। এরপর আমরা আসি, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? 80তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? শুরু হয়ে গেছে অলরেডি, তাই না? এটা বর্তমান হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বর্তমান হয়ে গেছে, কারণ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 23 তারিখ, 21 তারিখ থেকে এটা শুরু হয়ে গেছে। কততম সম্মেলন? এই 80তম সম্মেলন। আর এই 80তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু গিয়েছেন, অর্থাৎ তিনি দুটো সম্মেলনে যোগদান করলেন। 79তম এবং 80তম দুটো সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান করেছেন। তাহলে কথা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ যেটা আছে, এই সাধারণ পরিষদের প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করতেছেন? প্রধান বা সভাপতি। বর্তমান জাতিসংঘের সাধারণ পরিষদের যে আছে, প্রধান বা সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করছেন? এর প্রধান বা সভাপতি হিসেবে জার্মানির এনালেনা বেয়ারবক, ঠিক আছে? এনালেনা বেয়ারবক, যেটা আমরা বলে থাকি জার্মানির এনালেনা, কথা হচ্ছে বেয়ারবক। নামটা দেখেন কেমন, তাই না? এনালেনা বেয়ারবক, ইনি হচ্ছেন বর্তমানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আছেন। তিনি কোন দেশের? জার্মানির।
তিনি মূলত সেপ্টেম্বর 2025 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত থাকবে। ঠিক আছে, সেপ্টেম্বর 25-26 অর্থাৎ সেপ্টেম্বর 2025 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত তিনি এই দায়িত্ব থাকবেন। অ্যানালেনা বেয়ারবক, তিনি হচ্ছেন জার্মানির নাগরিক, পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি, প্রধান বা চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ থেকে চাইলে আরো বেশ কিছু তথ্য দেওয়া যাবে, আমরা আপাতত সেদিকে যাচ্ছি না। সুতরাং 80তম সম্মেলন খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পাশাপাশি 80তম সম্মেলন কবে হয় এটাও মনে রাখতে হবে। আমরা অনেক সময় অ্যান্তোনিও গুতেরেসকে পড়ে ফেলি, জাতিসংঘের মহাসচিবকে সাধারণ পরিষদের মহাসচিব পড়ে থাকি। সেই জন্য আপনাদের এই ভুলটাকে ভেঙে দিলাম। পরীক্ষা আসলে আবেগে পড়ে সব অ্যান্তোনিও গুতেরেস দিবেন আমি জানি। সুতরাং এটাকে মনে রাখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের আলাদা সভাপতি বা চেয়ারম্যান থাকে, তিনি 1 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন রোটেশনালি। পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে কবে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় যে আপনার 49তম BCS এ চোখ বন্ধ করে এটা কমন পাবেন, বলে দিচ্ছি। ঠিক আছে, চোখ বন্ধ করে এটা কমন পাবেন 49তম BCS এর মধ্যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে চুক্তিটা হয়েছে। কারণ 47তম BCS এ প্রশ্ন অনেক আগে হয়ে যাওয়ার কারণে এই প্রশ্নটা আসে নাই। 49তমতে আমি একবার বলে দিতে পারি এটা আসবে। ঠিক আছে, দেখিয়েন 49 যারা দেবেন, আমি ওই দিন আরেকবার লাইভ যখন আসবো তখন এটা মূলত বলবো। 17 সেপ্টেম্বর 2025 এটা তারিখ আসতে পারে, এখান থেকে অন্যভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি SMDA। কি বলি? SMDA। ঠিক আছে, SMD এর পুনরূপ ঠিক কি, এটা পরীক্ষা আসতে পারে। স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, এটা পুনরূপ কি? স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স, DEFENCE ডিফেন্স এগ্রিমেন্ট, AGREEMENT এগ্রিমেন্ট। এটাকে সংক্ষেপে বলা থাকে SMDA, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। যে চুক্তিটাতে তারা আসে এই চুক্তিটার নাম হয় তারিখ আসবে, না কোন দুটি দেশের মধ্যে এটা হয় এটা আসবে, আর না হয় STMA এর SMAD এর পুনরূপ কি? SMD এর পুনরূপ চলে আসবে। এই কয়টার মধ্যে একটা নিশ্চিত থাকতে পারেন, পরীক্ষা চলে আসবে। ঠিক আছে, সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, আর যেন বলতে না হয়। সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন? এই যে এটাও কেন এসেছে, এটা কেন বলবো? 47তম BCS এ শহীদ আসাদ কবে শহীদ হয়, তাই না? আসাদুজ্জামান আসাদ কবে শহীদ হয় এটা চলে আসছিল আপনাদের রাজশাহী, মানে 47তম BCS এ। তার মানে 69-এর গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন আসে, এটা মনে রাখতে হবে। তাহলে 69-এর গণ অভ্যুত্থান থেকে যদি শামসুজ্জোহা স্যারকে আমরা মনে রাখি, আর বাকি নামগুলোকেও মনে রাখা উচিত। 18ই ফেব্রুয়ারি 1969 সালে তাকে মেরে ফেলা হয়। তাহলে সম্পর্ক হিসেবে যদি আমরা আসি, আসাদকে মেরে ফেলা হয় কবে? ঠিক আছে, 1 নম্বর আসাদ, 2 নম্বর হচ্ছে মতিউর রহমান, এবং 3 নম্বরে হচ্ছে সার্জেন্ট জহুরুল হক। এই 3টা প্রশ্নকে সম্পর্ক হিসেবে নিতে পারেন। তাহলে আসাদকে মেরে ফেলা হয় কবে? 20 জানুয়ারি, তাই না? আসাদ হচ্ছে 20 জানুয়ারি 1969 সাল। তারপর হচ্ছে মতিউর রহমান 24 জানুয়ারি, কত? 24 জানুয়ারি 1969 সাল। এবং আমাদের সার্জেন্ট জহুরুল হক 15ই ফেব্রুয়ারি 1969 সাল। এবং সবার শেষে 18ই ফেব্রুয়ারি 1969 সাল শামসুজ্জোহা স্যারকে মেরে ফেলার মাধ্যমে মূলত 69-এর গণঅভ্যুত্থান একটা বিশাল স্ফুলিঙ্গের রূপ নেয়। 3 দিনের আন্দোলনে 22 ফেব্রুয়ারি পাকিস্তান শাসক গোষ্ঠী বাধ্য হয়ে আগরতলা মামলা যারা আসামি ছিল সবাইকে খালাস মুক্ত করে দেন। পাশাপাশি আমাদের এই 10 বছরের দুঃশাসন, অর্থাৎ জেনারেল আইয়ুব খান যে বেসিক ডেমোক্রেসির বলে 10 বছর শাসন ক্ষমতা রেখেছিল, তিনিও কিন্তু পদত্যাগ করে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে যান। অর্থাৎ একটা গণঅভ্যুত্থান অনেক কিছু ঘটিয়ে ফেলেছিল। তো তিনি ক্ষমতা কার হাতে দিয়েছিলেন? ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। এই গণঅভ্যুত্থানের ফলাফল হিসেবে এটা তিনি করেছিলেন, কারণ তিনি থাকতে পারেন নাই। সো এই যে তার 3টা বা 4টা তারিখ মনে রাখবেন খুব সুন্দর করে। এই 3-4টা তারিখ খুব বেশি আসার সম্ভাবনা আছে। 69 যেহেতু সিলেবাসে আছে, একেবারে মনোযোগ দিয়ে পড়ে ফেলেন। আমি সাধারণ জ্ঞানে এভাবেই পড়াই, হ্যাঁ, এভাবে পড়াই, মনে রাখার জন্য, মনে যেন থাকে। এরপর আসেন 22 সেপ্টেম্বর 2025 জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকারী দেশ কোন দুটি? খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফিলিস্তিনকে নিয়ে বর্তমান যে ইস্যু চলতেছে, এর মধ্যে কোন দুটি দেশ এই স্বীকৃতির জন্য সম্মেলনের আয়োজন করেছে? 1 হচ্ছে ফ্রান্স, 2 হচ্ছে সৌদি আরব।
এই দুটো দেশ মূলত এই সম্মেলনের আয়োজন অলরেডি করে ফেলেছে এবং হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে একেবারে একের পর এক দেশ। এবং আমরা যদি দেখি বর্তমান স্বীকৃতিপ্রাপ্ত দেশ, কতটা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 151টা। গতকাল পর্যন্ত 150টা দেশ ছিল, আজকে সকালবেলা আমরা খবর পেলাম ফ্রান্স স্বীকৃতি দিয়েছে। তার মানে ফ্রান্সের স্বীকৃতির মাধ্যমে স্বীকৃতিপ্রাপ্ত দেশ হচ্ছে এখন পর্যন্ত ফিলিস্তিনকে 151টা। 151টা দেশ দিলে আর কি বাকি থাকে? প্রায় 80% দেশ কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে। কিন্তু এক জায়গায় একটা সমস্যা, মার্কিন যুক্তরাষ্ট্র একে স্বীকৃতি দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলেই মূলত ফিলিস্তিন স্বাধীন দেশের মর্যাদা পেয়ে যাবে। এই যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ফিলিস্তিন বারবার স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে। তবে যে হারে স্বীকৃতি দিচ্ছে, যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দিয়ে কোনো উপায় থাকবে না, দিতে হবে। কি হবে? মিত্রদের চাপে পড়ে যাবে, মিত্র দেশের চাপে পড়ে যাবে, বাধ্য হয়ে স্বীকৃতি দিতে হবে। তাহলে এখন পর্যন্ত কতটা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 151টা। সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত দেশের নাম হচ্ছে ফ্রান্স। গতকাল স্বীকৃতি দিয়েছিল আমরা সবাই জানি যে যুক্তরাজ্য, কানাডা, তারপর হচ্ছে তোমার আমরা যদি দেখেছি পর্তুগাল স্বীকৃতি দিয়েছে এবং আজকে স্বীকৃতি দিল কোন দেশ? ফ্রান্স স্বীকৃতি দিয়েছে। তার মানে বড় বড় যে দেশগুলো আছে সবগুলো কিন্তু অলরেডি স্বীকৃতি দেওয়া শেষ। যুক্তরাজ্য দেওয়া ফ্রান্স দেওয়া মানে দুটো ভেটো প্রদানকারী দেশ স্বীকৃতি দিয়ে দিয়েছে। রাশিয়া, চীন অনেক আগে দিয়েছে, এখন মাত্র বাকি একটা যুক্তরাষ্ট্র। এটা যদি স্বীকৃতি দেয় তাহলে কি হবে? ফিলিস্তিন স্বাধীন দেশে পরিণত হবে। পাশাপাশি ফিলিস্তিনের উপর আর এই অত্যাচারগুলো থাকবে না। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের বোধোদয় হবে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্র এই স্বীকৃতিটা দেবে ইনশাল্লাহ। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এটা সচরাচর সহজভাবে আসে। সুপ্রিম কোর্ট বলা আছে 94(1) অনুচ্ছেদ অনুযায়ী। 94(1) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট থাকবে, প্রধান আদালত থাকবে, যার নাম হবে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আরো একটা সম্পূরক প্রশ্ন হিসেবে না 102 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টে 2টি বিভাগ থাকবে। কয়টা বিভাগ থাকবে? 2টি বিভাগ। একটা হচ্ছে হাইকোর্ট, একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে আপিল বিভাগ। এই দুটো বিভাগ থাকবে সুপ্রিম কোর্টে। কত নম্বর অনুচ্ছেদ বলা আছে? সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এই 102 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টকে কি বলা হয়? কোর্ট অফ রিকোর্ট। কি বলা হয় তাকে? সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রিকোর্ট বলা হয়। কোন অনুচ্ছেদ বল অনুযায়ী? 102 নম্বর অনুচ্ছেদ বল অনুযায়ী সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রিকোর্ট, মানে সকল কোর্টের রিকোর্ট ধরে রাখার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে। তাহলে এটাকে আমরা সুন্দর করে মনে রাখবো। কোর্ট অফ রিকোর্ট বলা হয় 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছে? 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এবং একটা সুপ্রিম কোর্ট থাকবে বাংলাদেশে, এটা বলা আছে কত অনুচ্ছেদ অনুযায়ী? 94(1). ক্লিয়ার সবাই আশা করি। এলএনবি সীমান্ত ক্রসিং কোন দেশে অবস্থিত? এলএনবি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ইস্যু, হট ইস্যু হিসেবে আছে এটা। এলএনবি সীমান্ত ক্রসিং কোন দেশে অবস্থিত? এলএনবি হচ্ছে সীমান্ত ক্রসিং জর্ডানে অবস্থিত। জর্ডানের বলা যদি থাকে, বলা যে জর্ডানে অবস্থিত। এটা মূলত পশ্চিম তীর যেটা আছে, পশ্চিম তীরের মানুষ এটাকে ব্যবহার করে। পশ্চিম তীরের মানুষ কি করে? একমাত্র স্থলপথ বলা হয় থাকে এটাকে। পশ্চিম তীরের মানুষের একমাত্র স্থলপথ হচ্ছে এই এলএনবি সীমান্ত ক্রসিং। সাম্প্রতিক সময়ে এই এলএনবি সীমান্ত ক্রসিংয়ে এক ট্রাক ড্রাইভার খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার কালে অসহ্য হয়ে ইসরায়েলদের প্রতি খুবই রাগান্বিত এবং অসহ্য হয়ে তিনি গুলি করে 2জন ইসরায়েল সৈন্যকে মেরে ফেলেছিলেন। এটা হচ্ছে 19 সেপ্টেম্বর। এই তার 2জন ইসরায়েল সৈন্যকে মেরে ফেলার কারণে এই ক্রসিংটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিম তীরে যে মানুষ যাতায়াত করতো এটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু এই জন্য যে ওই ট্রাক ড্রাইভার 2জন ইসরায়েলি সৈন্যকে গুলি করে মেরেছে। এই জন্য জর্ডান এবং ইসরায়েল সরকার এটাকে কি করেছে? বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে আমার আলোচনার তথ্য। আপনারাই কমেন্ট করে জানাবেন আজকে যে তথ্যগুলো পড়লেন আসলে আপনাদের পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। একেবারে ফ্রাঙ্কলি বলবেন সবাই, হ্যাঁ, এটাতে কোনো প্রকার সে নাই, একবারে সত্যি করে বলবেন, মন থেকে বলবেন বিদ্যাবাড়ির এই আয়োজনটা আপনাদের ঠিক কতটুকু উপকার করছে, আপনারা এই আয়োজনের মাধ্যমে কতটা উপকার পাচ্ছেন। হ্যাঁ, আমরা তো ফ্রিতেই সব দিচ্ছি, সুতরাং আপনাদের একটা কমেন্ট করতে হয়তো বা একেবারে খুব বেশি একটা ক্ষতি হবে না। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে এবং এটা যদি আপনাদের আসলেই উপকার পান তাহলে আমরা এটা কন্টিনিউ করব। আদারওয়াইজ আপনারা উপকার না পেলে তো করবো না, তাই না? যার প্রমাণ তো আপনারা বিগতগুলোতে দেখেছেন। সুতরাং সামনে যারা বিসিএস দেবেন, অন্যান্য পরীক্ষাগুলো দেবেন, এই যে সাপ্তাহিক আপডেটটা আপনারা দেখে যাবেন। এটার মধ্যে আমি চেষ্টা করি 10টা 15টা প্রশ্ন যদি পড়াই সেখান থেকে আরো
50টা প্রশ্ন আলাদা করে দেওয়ার জন্য। এতে করে আপনাদের একটা বিশাল প্রস্তুতি হয়ে যায়। সাম্প্রতিকের সাথে অতি সাম্প্রতিকও আমি অ্যাড করে দিচ্ছি। সো আপনাদের কেমন লাগে এই সেশনটা, স্পেশালি বিদ্যাবাড়ির এই আয়োজনটা আপনাদের কেমন লাগে অফকোর্স কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।